হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমাদের ভিডিওতে শিখব যে ইউনিট টেস্টিং কি। অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমাদের ম্যানুয়াল টেস্টের কতগুলো টাইপস আছে। 6টা টাইপসের কথা বলেছি আমি। তো তার মধ্যে প্রথম যে টাইপটা আসছে সেটা হলো ইউনিট টেস্টিং। সেটা নিয়ে আজকে আমরা ইন ডিটেলসে ডিসকাস করব। তো প্রথমেই আমি আসছি, আমি কিছু এজেন্ডা নোট ডাউন করেছি, যেমন হোয়াট ইজ ইউনিট টেস্টিং, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউনিট টেস্টিং, দেন কে ইউনিট টেস্টিং পারফর্ম করে, কখন ইউনিট টেস্টিং পারফর্ম করা হয়, কিভাবে করা হয়, ইউনিট টেস্টিং এর কটা টাইপস আছে, আমরা ইউনিট টেস্টিং কেন করি, তার কি কি টেকনিক ইউজ করি, কি কি টুল ইউজ করি আমরা, বা রিয়েল টাইম ইউনিট টেস্টিং এর কি এক্সাম্পল হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইন ডিটেলসে আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো প্রথমে আমি আসছি ইউনিট টেস্টিং। হোয়াট ইজ ইউনিট টেস্টিং? ইউনিট টেস্টিং বলতে কি বুঝি? ইউনিট বলতে প্রথমেই বলবো, আমরা ধরবো ছোট্ট একটা পার্ট। ইউনিট বলতে কি বুঝি আমরা? হোয়াট ইজ ইউনিট? ইউনিট মানে একটা পার্ট, যেমন ইউনিট এ, ইউনিট বি, তেমনি মানে কি, মানে একটা পুরো ফুল, যে ফুল একটা ধরে নাও যে আমার কাছে 4টে রুম রয়েছে। 4টে রুমকে আমি এরকম ডিভাইড করে দিয়েছি, রুম 1, রুম 2, রুম 3, রুম 4। তো রুম 1 ইজ দ্য ইউনিট, রুম 2 ইজ দ্য ইউনিট, রুম 3 ইজ দ্য ইউনিট, রুম 4 ইজ দ্য ইউনিট। তো একটা পুরো জিনিসকে যখন আমরা ছোট ছোট পার্টে ভাগ করে নিই, সে এক একটা পার্টকে আমরা ইউনিট হিসাবে বিবেচনা করি। তো ইউনিট টেস্টিং বলতে কি বুঝি? ইউনিট টেস্টিং বলতে যখন ওই ইউনিট, ওই ছোট ছোট ইউনিটগুলোকে আমরা টেস্ট করব, তখন সেটাকে বলে ইউনিট টেস্টিং। আমি যদি ইউনিট টেস্টিং এর ডেফিনেশনতে আছি, দেখো ইউনিট টেস্টিং আমি লিখেছি এখানে, এই ইউনিট ইজ দ্য স্মলেস্ট টেস্টেবল পার্ট অফ এ সফটওয়্যার। একটা ছোট্ট টেস্টেবল পার্ট। ইউনিট বেসিক্যালি হতে পারে ফাংশন, হতে পারে কোনো একটা মেথড, হতে পারে কোনো একটা ক্লাস হতে পারে। এবার এই ফাংশন কি, মেথড কি বা ক্লাস কি, এইসব নিয়ে ইন ডিটেলসে যখন আমি জাভা পড়াবো তোমাদের, তখন ইন ডিটেলসে আলোচনা করব। বাট এখনের জন্য জেনে রাখো যে কেন আমি ইউনিট টেস্টিং কথাটা বলছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে এই সমস্ত টার্মের সঙ্গে তোমরা মানে পরিচিতি হয়ে যাবে তোমাদের প্রত্যেকটা টার্মের সাথে। ঠিক আছে? তো বেসিক্যালি ইউনিট কি? ইউনিট টেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং, যেখানে একটা ছোট্ট ইন্ডিভিজুয়াল ইউনিট বা ছোট্ট একটা ইন্ডিভিজুয়াল একটা কম্পোনেন্ট বা ছোট্ট একটা সফটওয়্যারের একটা পার্টকে আমরা ইনডিপেন্ডেন্টলি টেস্ট করি। যেমন আমি ধরে নিচ্ছি, ধরুন একটা পেন। তো পেনের মধ্যে কি কি জিনিস থাকে? একটা পেনের ফুল বডি থাকে, দেন পেনের মধ্যে একটা রিফিল থাকে, পেনের একটা ব্যাক থাকে, দেন পেনের একটা কাভার থাকে। তো এই 4টে জিনিস নিয়ে একটা পেন তৈরি হয়। তো আমি যখন শুধুমাত্র রিফিলটা টেস্ট করব, তার মানে এই পেনটার মধ্যে এই রিফিলটাকে আমি ইউনিট টেস্ট করছি। যখন আমি শুধুমাত্র ও ক্যাপটাকে চেক করব, তখন ওই পুরো পেনটার মধ্যে ক্যাপটা একটা ইউনিট, শুধুমাত্র ক্যাপটাকে চেক করছি। মানে একটা সফটওয়্যারকে আমরা ছোট ছোট পার্টে ভাগ করে সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি টেস্ট করছি, ইনডিপেন্ডেন্টলি টেস্ট করছি, একটা একটার উপর ডিপেন্ডেন্ট থাকবে না। যেই টেস্টিংটা, সেটা হলো ইউনিট টেস্টিং। ওকে, সো ইউনিট টেস্টিং ইজ এ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং, যেখানে আমরা ইন্ডিভিজুয়াল ইউনিট বা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বা কোনো একটা সফটওয়্যারের ইন্ডিভিজুয়াল পার্টকে আমরা টেস্ট করি, যেটা ইন্ডিপেন্ডেন্টলি টেস্ট করতে পারি, সেটা হচ্ছে ইউনিট টেস্টিং। ওকে, যেমন ধরে নাও, জাস্ট আই এম গিভিং ইউ ওয়ান রিয়েল টাইম এক্সাম্পল। ধরে নাও আমরা একটা মোবাইল ফোন কিনতে গেছি। তো মোবাইল ফোন কিনতে গিয়ে আমরা ফোনটা কিভাবে টেস্ট করব? ফোনটা যখন আমরা দোকান থেকে পারচেস করব, তখন আমরা ক্যামেরাটা অন করে দেখলাম ক্যামেরাটা ঠিকঠাক চলছে কিনা। তো টোটাল ফোনের যে ফাংশনালিটি, টোটাল মোবাইলটার, তার মধ্যে শুধুমাত্র আমরা ক্যামেরাটা চেক করছি, মানে আমরা একটা ইউনিট চেক করছি, সেটা ইন্ডিপেন্ডেন্টলি। আমরা জানি না ক্যামেরাটার সঙ্গে কোথায় কানেক্ট আছে, বাট আমরা শুধুমাত্র চেক করে দেবো ক্যামেরাটা অন হচ্ছে কিনা, ক্যামেরাটা দিতে ঠিকঠাক পিকচার ক্লিক করতে পারছি কিনা। আমরা ধরে নাও আমরা একটা MP3 একটা একটা মিউজিক চালালাম। তো আমরা দেখবো যে MP3 মিউজিকটা চলছে কিনা, মানে আমরা সাউন্ডটা চেক করছি। ঠিক আছে? আমরা কাউকে কল করলাম, কল করে দেখলাম কলটা ইনকামিং বা আউটগোয়িং হচ্ছে কিনা। তো আমরা একটা ছোট্ট পার্ট চেক করছি। তো দ্যাট ইজ কল ইউনিট টেস্টিং, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি টেস্ট করছি। ওকে, এবারে আমি নেক্সট টপিকে আসছি, যে এই ইউনিট টেস্টিং এর পারপাসটা কি, আমরা ইউনিট টেস্টিং কেন করি। কেন করি ইউনিট টেস্টিং কেন করি বলার আগে আমি তোমাদের বলবো যে ইউনিট টেস্টিং কে করে, আগে এটা জেনে নিই। তাহলে কেন করি বা কিভাবে করি, তার পারপাসটা কি বুঝতে সুবিধা হয়ে যাবে। ইউনিট টেস্টিং কে করে? বেসিক্যালি ডেভেলপাররা ইউনিট টেস্টিং করে। কখন ডেভেলপাররা ইউনিট টেস্টিং করে? আমরা জানি যে ক্লায়েন্ট বা কাস্টমার কোনো একটা রিকোয়ারমেন্ট দেয়, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমাদের ডেভেলপাররা সফটওয়্যারটা ডেভেলপ করবে। অ্যাজ এ টেস্টার আমরা সফটওয়্যারটা টেস্ট করব। নাও
এখন সফটওয়্যারটা ডেভেলপাররা ডেভেলপ করলো, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে ডেভেলপটা হলো, নাও সেটাকে স্টেজিংয়ে আপলোড করবে। কেন? কারণ স্টেজিংয়ে টেস্টাররা টেস্ট করে। সো স্টেজিংয়ে আপলোড করার ঠিক আগের মুহূর্তে ডেভেলপাররা তাদের নিজস্ব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে তারা নিজের একবারটি অ্যাপ্লিকেশনটা টেস্ট করে। কি টেস্ট করে? যে তারা যেই বাই কোডিং বাই প্রোগ্রামিং তারা যে ফাংশনগুলো লিখেছে বা যে মেথডগুলো লিখেছে বা যে ক্লাসগুলো লিখেছে সেগুলো ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড অর নট। ওকে, তাহলে ডেভেলপার, এই যে একটু আগে বললাম আমি যে জিনিসগুলো একটু একটু বুঝতে পারবে। ডেভেলপার যখন কোনো কোড লেখে তখন তার মধ্যে তাকে ফাংশন লিখতে হয়, মেথড লিখতে হয়, ক্লাস লিখতে হয়। সেই সমস্ত জিনিসগুলো ইউনিটলি মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে কিনা এটা ডেভেলপার আগে চেক করবে। যদি ডেভেলপার এন্ড থেকে সব ঠিকঠাক কাজ করে তবেই তারা সেটা স্টেজিংয়ে আপলোড করবে, যাতে আমরা টেস্টাররা টেস্ট করতে পারি। ওকে, তাহলে ইউনিট টেস্টিং কে পারফর্ম করে? ডেভেলপাররা পারফর্ম করে। কখন করে? কখন করে হচ্ছে ইউনিট টেস্টিং ইজ পারফর্ম ডিউরিং দ্য ডেভেলপমেন্ট ফেজ। যখন একটা সফটওয়্যারের ডেভেলপমেন্ট চলবে, মানে তখনও টেস্টিং ফেজে আসেনি, মানে আমি কি বললাম, তখনও স্টেজিং সার্ভারে বা স্টেজিং এনভায়রনমেন্টে সফটওয়্যারটা আপলোড করা হয়নি। ঠিক তার আগে মানে ডেভেলপমেন্ট ফেজে থাকা অবস্থাতেই ডেভেলপাররা সফটওয়্যারটার উপর একটা ইউনিট টেস্টিং করবে। তারা ইউনিট টেস্টিং কি করবে? ফাংশনগুলো যেগুলো লিখেছে তারা ঠিকঠাক কাজ করছে কিনা, মেথড যেগুলো লিখেছে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, বা যে সমস্ত ক্লাসগুলো তারা লিখেছে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, মানে ইন্ডিভিজুয়াল পার্টকে, একটা সফটওয়্যারের ইন্ডিভিজুয়াল পার্টকে তারা চেক করবে। ওকে, তাহলে ইউনিট টেস্টিং কে পারফর্ম করে? ডেভেলপার পারফর্ম করে। কখন পারফর্ম করা হয়? যখন সফটওয়্যারটা ডেভেলপমেন্ট ফেজে থাকে তখন আমরা ইউনিট টেস্টিং পারফর্ম করি। ওকে, এখন এরপরে আসবো আমি ইউনিট টেস্টিং করার পারপাসটা কি, কেন ইউনিট টেস্টিং করা হয়, তার উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্য কি। দেখো, যে কোনো সফটওয়্যার টেস্টিং এর মেন উদ্দেশ্য হলো যে সফটওয়্যারটা অ্যাজ পার মাই এক্সপেকটেশন বা অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ঠিকঠাক কাজ করছে কিনা এটা চেক করা। সো আমার প্রথম পয়েন্ট কি হবে? টু মেক শিওর ইচ পার্ট অফ দ্য কোড ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড। রিকোয়ারমেন্ট ওয়াইজ আমার সফটওয়্যারটার প্রত্যেকটা পার্ট ঠিকঠাক কাজ করছে কিনা এটা চেক করা। এটা হলো আমার ফার্স্ট পারপাস। সেকেন্ড পারপাস কি? যে কোনো টেস্টিং এর আমার পারপাস হলো সফটওয়্যারটাকে এনিও আমাদের ব্রেক করতে হবে। সফটওয়্যারটা ব্রেক করার পর আমাদেরকে চেক করতে হবে যে কোনো বাগ আছে কিনা। বেসিক্যালি আমাদের সফটওয়্যারটার মধ্যে ডিফেক্ট ফাইন্ড আউট করতে হবে। সফটওয়্যারটার মধ্যে আমাদের ডিফেক্টকে ফাইন্ড আউট করতে হবে বা বাগ ফাইন্ড আউট করতে হবে। তো টু ক্যাচ বাগ আর্লি বিফোর দ্য কোড মুভ টু দ্য ইন্টিগ্রেশন অফ সিস্টেম টেস্টিং। ইউনিট টেস্টিং এর পরে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং আছে। আমরা যদি ওই ম্যানুয়াল টেস্টিং এর টাইপগুলো যদি দেখে থাকি তো সেখানে দেখো আমি অলরেডি বলেছিলাম, ফার্স্ট ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, দেন ব্ল্যাক বক্স টেস্টিং, দেন হোয়াইট বক্স টেস্টিং। ওকে, তার মানে ইন্টিগ্রেশন টেস্ট, ইউনিট টেস্টিং এর পরে ফেজে হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, তারপরে হচ্ছে সিস্টেম টেস্টিং। তো ইউনিট টেস্টিংটা করছে ডেভেলপার না। ইউনিট টেস্টিং এর পর কি আসবে? ইন্টিগ্রেশন টেস্টিং। সেটাকে করবে, সেটা করবে টেস্টার, রাইট? তো টেস্ট ইঞ্জিনিয়াররা করবে। তো আমাদের ইউনিট টেস্টিং করে টু ক্যাচ বাগ আর্লি বিফোর দ্য কোড মুভ টু দ্য ইন্টিগ্রেশন বা বিফোর দ্য কোড মুভ টু দ্য স্টেজিং এনভায়রনমেন্ট। স্টেজিং এনভায়রনমেন্টে সফটওয়্যারটা আপলোড করার আগেই আমাদের বাগগুলোকে ফাইন্ড আউট করতে হবে, মানে ডেভেলপারদের বাগগুলোকে ফাইন্ড আউট করতে হবে, বিকজ ডেভেলপার ইউনিট টেস্টিংটা করছে। ঠিক আছে, এছাড়াও আমরা ইউনিট টেস্টিং আরো কি বলতে পারি? 3 নম্বর পারপাস কে টু হেল্প ডেভেলপার্স রাইট ক্লিন অ্যান্ড রিলায়েবল কোড। আমরা অনেক সময় টেস্টাররা যদি চাই আমরা ডেভেলপারকে হেল্প করতে পারি পরিষ্কার এবং রিলায়েবল কোড লেখার জন্য। এটা গেল মেন পারপাস অফ ইউনিট টেস্টিং। কেন করে ইউনিট টেস্টিং এর মেন উদ্দেশ্যটা। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম, জানলাম, শিখলাম যে ইউনিট টেস্টিং কি, তার রিয়েল টাইম এক্সাম্পল কি হতে পারে, ইউনিট টেস্টিং এর পারপাস কি আছে, ইউনিট টেস্টিং কে পারফর্ম করে, আর ইউনিট টেস্টিং কখন পারফর্ম করা হয়। এবারে আসছি আমি ইউনিট টেস্টিং আমরা কিভাবে পারফর্ম করব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ইউনিট টেস্টিং আমরা কিভাবে পারফর্ম করব, তার স্টেপটা কি আছে। ওকে, দেখো, যে কোনো টেস্টিং পারফর্ম করার তো একটা স্টেপ থাকবেই। ইউনিট টেস্টিং পারফর্ম করার কি স্টেপ আছে? প্রথমে যেহেতু আমি বলেছি ইউনিট টেস্টিং ডেভেলপাররা পারফর্ম করে, সো ডেভেলপারদের কাজটা হলো প্রথমে তারা কোডগুলোকে তারা আইডেন্টিফাই করবে, মানে ইউনিট অফ কোড, যেমন কি কি ফাংশন লিখেছে, কি কি মেথড লিখেছে, কি কি ক্লাস লিখেছে, সেগুলোকে তারা প্রথমে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই ইউনিট অফ কোড, 1 নম্বর। নাম্বার 2, স্টেপ নম্বর 2 কি? রাইট এ টেস্ট কেস টু চেক হোয়েদার ইট রিটার্নস দ্য কারেক্ট রেজাল্টস। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসবে যে টেস্ট কেস কেন লিখতে বলছে? আমরা জানি টেস্ট কেস টেস্টাররা লেখে, বাট নো, ডেভেলপাররাও চাইলে কিন্তু ডেভেলপাররা তাদের ইউনিট টেস্ট কেস লিখে রাখতে পারে এবং লিখে রাখাটা উচিত।
যখন কোনো ডেভেলপার সফটওয়্যার ডেভেলপ করছে তখন তাদের উচিত তারা তাদের ইউনিট টেস্ট কেসগুলোকে লিখে রাখার জন্য। কারণ যখন পুরো সফটওয়্যারটা যখন আমার ডেভেলপমেন্ট এন্ড রেডি হয়ে যাবে তখন ডেভেলপাররা যদি তখন ইউনিট টেস্টিং লেখে অনেক কিছু পোর্শন কিন্তু বাদ রয়ে যাবে। ওকে, সেই জন্য যখন ডেভেলপমেন্ট হচ্ছে অ্যাট দ্য টাইম তাদের উচিত তাদের ইউনিট টেস্ট কেসগুলোকে লিখে রাখা এবং আমাদের সেগুলোই চেক করতে হবে যে সেগুলো ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে কিনা। আমি ধরো সাপোজ ইউনিট টেস্টিংয়ে লিখে রেখেছি, ইউনিট টেস্ট কেসে লিখে রেখেছি যে আমরা যদি 1+1 যদি অ্যাড করি তাহলে 2 আসবে রেজাল্ট স্বরূপ। ওকে, অ্যাজ এ রেজাল্ট 2 আসবে। তো আমরা যখন ইউনিট টেস্টিং করবো তখন আমাদের মেকশিওর করতে হবে যেন আমাদের ওই অ্যাডিশন মেথডটা, ওর জন্য আমরা একটা অ্যাডিশন মেথড ইউজ করবো প্লাস করার জন্য বা দুটো নাম্বারকে অ্যাড করার জন্য আমরা অ্যাডিশন মেথড ইউজ করবো। সেই মেথডটা আমার ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে কিনা এটা চেক করতে হবে। কিছু ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক যেমন জে ইউনিট, এন ইউনিট, মোকা, জ্যাসমিন, পাই টেস্ট, সো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য আমরা এই সব ডিফারেন্ট আমরা ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক ইউজ করি। যেমন জাভার জন্য জাভা ল্যাঙ্গুয়েজের জন্য জে ইউনিট, আমরা সি শার্পের জন্য এন ইউনিট ইউজ করি, আমরা দেন জাভাস্ক্রিপ্টের জন্য মোকা, জ্যাসমিন ইউজ করি, পাইথনের জন্য পাই টেস্ট ইউজ করি। তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের উপর আমাদের ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক আমাদের আছে অলরেডি। তো সেগুলো ডেভেলপাররা চাইলে তারা নিজেরা কিন্তু সেগুলোকে ইউজ করতে পারে। দেন আমরা কি করবো, আমরা রান দ্য টেস্ট, মানে আমরা টেস্টটা রান করবো, মানে আমরা টেস্টটা করবো অ্যাকচুয়ালি। রান করা মানে কি এক্সিকিউট করে দেখবো আমরা যে অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমার রেজাল্টটা ঠিকঠাক আসছে কিনা। ফিক্স 5 নম্বর পয়েন্ট কি, ফিক্স এনি বাগস ইফ দ্য টেস্ট ফেলস। টেস্ট করছি, ইউনিট টেস্টিং করছি, যদি কোনো প্রবলেম পাই, যদি কোনো বাগ পাই, যদি কোনো ইস্যু পাই, সেটা ডেভেলপারদের ফিক্স করতে হবে। দেন ফিক্স করার পর তাদের আবার সেই পার্টিকুলার পয়েন্টের উপর, সেই পার্টিকুলার ইউনিটের উপর তাদের আবার রিটেস্টিং করতে হবে। রিপিট দিস প্রসেস ফর আদার ইউনিট। প্রত্যেকটা ইউনিটসের জন্য সেম, আমাকে যদি 10টা ইউনিট থাকে 10টা ইউনিটের জন্যই আমার সেম প্রসেস কিন্তু ফলো করতে হবে। এটা হলো ইউনিট টেস্টিং করার স্টেপ, যে আমরা কিভাবে ইউনিট টেস্টিং করব। ওকে, নাও তাহলে আমাদের বুঝতে পারলাম যে আমরা ইউনিট টেস্টিং কিভাবে পারফর্ম করবো। আমাদের ইউনিট অফ কোডকে আইডেন্টিফাই করতে হবে, মেবি ফাংশন, মেথড অর ক্লাস। দেন আমাদের টেস্ট কেস লিখতে হবে, ইউনিট টেস্ট কেস লিখতে হবে যাতে আমাদের রেজাল্টটা ঠিকঠাক রিটার্ন করছে কিনা। আমরা মাল্টিপল ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করতে পারি। দেন আমাদের টেস্টটা এক্সিকিউট করে দেখতে হবে অ্যাজ পার এক্সপেক্টেড কাজ করছে কিনা। যদি কোনো বাগ পাই সেগুলো ডেভেলপার নিজেরা ফিক্স করে নেবে। দেন সেগুলো তারা রিটেস্ট করবে আবার ঠিকঠাক কাজ করছে কিনা আফটার ফিক্সেশন। নাও এই স্টেপটাকে এই 5টা স্টেপকে আমার প্রত্যেকটা ইউনিটের জন্য কিন্তু মেনটেন করতে হবে। কারণ দেখো, একটা ইউনিট দিয়ে তো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় না, একটা সফটওয়্যার হয় না। তো অনেকগুলো ইউনিট দিয়ে একটা সফটওয়্যার তৈরি হয়। তো প্রত্যেকটা ইউনিটকে আমাকে কিন্তু সেম প্রসেস কিন্তু ফলো করতে হবে টেস্টিং এর জন্য, কিভাবে পারফর্ম করবো তার জন্য। ওকে, তো আমরা এখন বুঝতে পারলাম যে আমরা ইউনিট টেস্টিং আমরা কিভাবে পারফর্ম করব। ইউনিট টেস্টের দুটো টাইপস আছে, একটা ম্যানুয়াল ইউনিট টেস্টিং, একটা অটোমেটেড ইউনিট টেস্টিং বা অটোমেশন টেস্টিং। ম্যানুয়াল ইউনিট টেস্টিং, অটোমেটেড ইউনিট টেস্টিং। যখন কোনো টেস্টিংকে আমরা ম্যানুয়ালি করবো, ম্যানুয়ালি পারফর্ম করবো, ডেভেলপাররা চাইলে তারা ম্যানুয়ালি পারফর্ম করতে পারে। দেন নিজে চেক করে দেখলো যে অ্যাজ পার রিকোয়ারমেন্ট কাজ করছে কিনা। যেমন ধরে নাও ইউজার নেম দিল, পাসওয়ার্ড দিল, দেন লগ ইন বাটনে ক্লিক করে দেখলো যে লগ ইনটা হচ্ছে কিনা। ডেভেলপার নিজে নিজে দেখছে, দ্যাট ইজ ডান বাই দ্য ম্যানুয়ালি, সো দ্যাট ইজ কল্ড ম্যানুয়াল ইউনিট টেস্টিং। যখন ম্যানুয়ালি কোনো আমরা টেস্টিং করি, ডেভেলপাররা কোনো টেস্টিং করবে। আবার ঠিক সেম ভাবে অটোমেশন দিয়ে আমরা করতে পারি, কোড লিখে আমরা টেস্ট করতে পারি। ওকে, তো ইউনিট টেস্টের দুটো টাইপস হয়, ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং। ওকে, তো ম্যানুয়াল টেস্টিং অলরেডি আমরা ডিসকাস করেছি, আমাদের পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু ডিসকাস করব। এবং যখন ম্যানুয়াল টেস্টিং কমপ্লিট হয়ে যাবে দেন আমরা আস্তে আস্তে অটোমেশনে মুভ করবো, তখন আমরা অটোমেশন টেস্টিং নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। ওকে, এরপর আমরা আসছি যে আমরা ইউনিট টেস্টিং কেন পারফর্ম করব, কিসের জন্য পারফর্ম করি, কেন করি, করার কারণটা কি, পারফর্ম করার মেন কারণটা কি। টু চেক ইফ ইচ পার্ট অফ দ্য কোড ওয়ার্কস প্রপারলি। আমরা চেক করে দেখব যে কোডের প্রত্যেকটা পার্টস ঠিকঠাক কাজ করছে কিনা। আমার ধরো 10 লাইনের একটা কোড লেখা আছে, বা আমি একটা কোড লিখেছি, সেই কোডটার মধ্যে আমার মেনলি লেখা আছে ইউজার নেম, পাসওয়ার্ড আর লগ ইনের এই টোটাল ফাংশনালিটা লেখা আছে। তো আমরা ওই কোডটার প্রত্যেকটা পার্টকে আমরা চেক করে দেখব। 1 নম্বর, যেমন লাইক চেকিং এ স্মল পিস বিফোর পুটিং ইট ইনটু এ বিগ মেশিন। 1 নম্বর, টু চেক ইফ ইচ পার্ট অফ দ্য কোড ওয়ার্কস প্রপারলি, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, টু ক্যাচ মিস্টেক্স আর্লি। যদি আমার কোনো ভুল থেকে থাকে, ধরে নাও ডেভেলপার যদি ইউনিট টেস্টিং না করতো কি হতো। প্রথম কথা হচ্ছে এটা, ডেভেলপার যদি ইউনিট টেস্টিং না করতো কি হতো,
ধরো ডেভেলপার ইউনিট টেস্টিং করলো না, ওকে, তখন কি হবে? ইউনিট টেস্টিং না করে সফটওয়্যারটাকে স্টেজিং এনভায়রনমেন্টে আপলোড করে দেওয়া হচ্ছে, না টেস্টাররা টেস্ট করতে যাচ্ছে। দেখো কোডে কোনো ভুল করেছে মানে কি, তার এফেক্টটা কিন্তু ডাইরেক্ট আমার অ্যাপ্লিকেশনের উপর এসে পড়বে। তো আমরা চেক করতে গিয়ে দেখছি আচ্ছা ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করছি, লগ ইন হচ্ছে না। তার মানে কি হলো, একটা একটা প্রসেস, মানে ডেভেলপার নিজে সেটাকে স্টেজিংয়ে ডিপ্লয় করলো, আপলোড করলো, স্টেজিংয়ে আসার পর সেটা আমরা টেস্ট করলাম, করার পর আমরা ডেভেলপারকে আবার বললাম যে বস তোমাদের কিন্তু কোডটা কাজ করছে না, আমার সফটওয়্যার ট্রান্সফার এক্সপেকটেশন আমার রেজাল্ট থ্রো করছে না। তাহলে ডেভেলপার আবার চেক করবে। ইটস আ লেন্দি প্রসেস, লং প্রসেস। এর থেকে ভালো হয় যদি ডেভেলপাররাই যদি প্রথমে ইউনিট টেস্টিং করে ফেলে, তাহলে ডেভেলপাররাই প্রথমে প্রবলেমটা বা বাগটা ফাইন্ড আউট করে ফেলছে। তাহলে কিন্তু এই রিপিটেড প্রসেসটা বা টাইম কনজিউমিং হয়ে দাঁড়ায় না, আমরা শর্ট টাইমের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে পারি। সেই জন্য টু ক্যাচ মিস্টেক্স আর্লি, প্রথমে যদি আমরা ভুলটা মানে ধরতে পারি বা বাগটা ফাইন্ড আউট করতে পারি, তাহলে সেটা আমরা শুরুতেই আমরা কিন্তু সেটাকে ফিক্স করে নিতে পারবো। না, পয়েন্ট নাম্বার 3, টু মেক চেঞ্জেস সেফলি। যেই কাজটাই করি না কেন, যেইটুকু টেস্টই করি না কেন, সেটাকে যেন আমরা সেফলি, নিরাপদ ভাবে যেন আমরা চেঞ্জেস করতে পারি। ইফ ইউ চেঞ্জ সামথিং ইন দ্য কোড, ইউনিট টেস্ট হেল্প মেক্স ইউর নাথিং এলস বেক্স। মানে ধরে নাও আমার অলরেডি আমার আমার একটা কোড লেখা আছে, ঠিক আছে, নাও আর একটা ধরো দুটো মেথড লেখা আছে, মেথড 1 মেথড 2, বা ফাংশন 1 ফাংশন 2, বা ক্লাস 1 ক্লাস 2 লেখা আছে। আমি এমন কিছু কাজ করব না যাতে ক্লাস 2 বা মেথড 2 বা ফাংশন 2 কোনো একটা চেঞ্জেস করেছি যার জন্য সেই ইম্প্যাক্টটা গিয়ে আমার ক্লাস 1 গিয়ে এফেক্ট করে। তো আমরা যাই কাজ করি না কেন, যেটুকুই কোডে চেঞ্জেস করি না কেন, বা ডেভেলপাররা যেটুকুই কোডে চেঞ্জেস করুক না কেন, যেন মেকশিওর করতে হবে তাদেরকে যেন সেটা সেফলি চেঞ্জেসটা করতে পারে। যে একটা জায়গায় চেঞ্জ করলো তার জন্য অন্য একটা ক্লাসে বা অন্য একটা মেথডে গিয়ে ইম্প্যাক্ট করে গেল, দ্যাট ইজ নট গুড। ওকে, টু কিপ টু মেক চেঞ্জেস সেফলি, এটা একটা কারণ। নাও পয়েন্ট নাম্বার 4, টু সেভ টাইম লেটার। টু সেভ টাইম লেটার, আমরা যদি প্রথমেই যদি আমরা প্রত্যেকটা পার্টকে ছোট ছোট করে চেক করে নিতে পারি, যেটা আমি অলরেডি বললাম, তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু আমাদের টাইমটা শর্ট হয়ে যাবে। কারণ যে প্রসেসটা বললাম, ডেভেলপার ইউনিট টেস্টিং না করে সফটওয়্যার টেস্টারকে দিয়ে দিল, টেস্টার টেস্ট করতে গেল, প্রবলেম পেলো, সে আবার বাগ ক্রিয়েট করবে, সে আবার ডেভেলপারকে বলবে, ডেভেলপার আবার ফিক্স করবে। তো তার থেকে বেটার, এ টাইম কনজিউমিং প্রসেস একটা, তো তার থেকে বেটার ডেভেলপার যখন ইউনিট টেস্টিং করছে সে প্রথমেই ইউনিট টেস্টিং করে ফেলুক। ডেভেলপার সফটওয়্যারটা টেস্টারকে হ্যান্ড ওভার করার আগে বা স্টেজিংয়ে আপলোড করার আগে তারা ইউনিট টেস্টিং করে ফেললে কি হবে, টাইমটা কিন্তু বেঁচে যাবে। তো ইফ এভরি স্মল পার্ট ওয়ার্কস ফাইন, দ্য ফুল সফটওয়্যার উইল হ্যাভ ফিউয়ার প্রবলেমস। আমরা প্রত্যেকটা ছোট ছোট পার্টকে যদি আমরা চেক করে নিতে পারি, ধরো ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট 5, এই প্রত্যেকটা পার্টকে চেক করলাম, তারপর আমরা বলতে পারি যে প্রত্যেকটা পার্ট যদি ইন্ডিভিজুয়ালি যদি কাজ করে, তাহলে টোটালটা মার্জ হওয়ার পর আশা করা যেতে পারে পুরো সফটওয়্যারটা উইল বি ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড। ক্লিয়ার? না, পয়েন্ট নাম্বার 5, টু রাইট ক্লিন অ্যান্ড সিম্পল কোড। যখন ডেভেলপাররা কোনো কোড লিখবে তাদের মেকশিওর করতে হবে যেন ডেভেলপাররা পরিষ্কার এবং সহজ ভাষায় যেন কোডটা লেখে। কীরকম? এমন কোনো কমপ্লেক্স কোড লিখবে না যাতে তার কোডটা যখন অন্য কোনো ডেভেলপার চেক করবে, বা ধরে নাও আজকে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করছি, আমি কিছু কোড লিখেছি, আমি কালকে লিভে চলে গেলাম, বা কালকে আমি কোম্পানিতে রেজিগনেশন দিলাম, আমি কোম্পানি ছেড়ে দিলাম, আমার কাজটা তো কেউ এসে কোনো না কোনো ডেভেলপার এসে করবে। ওকে, তো আমি এমন কোনো কোড লিখবো না, এমন কোনো কমপ্লেক্স কোড লিখবো না যাতে আমার কোডটা তার বুঝতে অসুবিধা হয়ে যায়। তো সবসময় কোডিংয়ের নিয়ম হচ্ছে, স্ট্যান্ডার্ড কোডিং হচ্ছে সবসময় একদম ক্লিন লেখো এবং সিম্পল লেখো, যাতে এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এই 5টা হলো মেন কারণ আমরা কেন ইউনিট টেস্টিং করি। টু চেক ইফ ইচ পার্ট অফ দ্য কোড ওয়ার্কস প্রপারলি। পয়েন্ট নাম্বার 2, টু ক্যাচ মিস্টেক্স আর্লি। পয়েন্ট নাম্বার 3, টু মেক চেঞ্জেস সেফলি। পয়েন্ট নাম্বার 4, টু সেভ টাইম লেটার। পয়েন্ট নাম্বার 5, টু রাইট ক্লিন অ্যান্ড সিম্পল কোড। ওকে, এই 5টা হলো মেন কারণ ইউনিট টেস্টিং করার, পারফর্ম করার। এবার আমি আসছি ইউনিট টেস্টিং এর টেকনিকে। আমরা ইউনিট টেস্টিং এর সময় বেশ কিছু টেকনিক ইউজ করে থাকি, যেমন স্টেটমেন্ট, টেকনিক নাম্বার 1 স্টেটমেন্ট কাভারেজ, ব্রাঞ্চ কাভারেজ। পয়েন্ট নাম্বার 3 কন্ডিশন কাভারেজ। পয়েন্ট নাম্বার 4 পাথ কাভারেজ। পয়েন্ট নাম্বার 5 লুপ টেস্টিং বা লুপ কাভারেজ। তো বেসিক্যালি এগুলোকে আমরা হোয়াইট বক্স টেস্টিং টেকনিকও বলে থাকি, হোয়াইট বক্স টেস্টিং টেকনিকও বলে থাকি। আমি প্রত্যেকটা টেকনিক আমি পরবর্তী ভিডিওতে বা পরবর্তীকালের ভিডিওতে আমি ইন ডিটেলস আলোচনা করব, বাট আজকের জন্য আমি ছোট্ট করে বলে রাখছি যে বেসিক্যালি স্টেটমেন্ট কভারেজ বলতে আমরা কি বুঝি।
এগুলো হচ্ছে ইউনিট টেস্টিং পারফর্ম করতে গেলে ডেভেলপারদের এই জিনিসগুলোকে মেক শিওর করতে হবে, মেনটেন করতে হবে, এই টেকনিকগুলো ফলো করতে হবে। স্টেটমেন্ট কভারেজ কি বলছে? মেক শিওর এভরি লাইন অফ দ্য কোড রানস অ্যাট লিস্ট ওয়ান। মানে ডেভেলপার যে কোডটা লিখছে, অনেক সময় ডেভেলপার কি করে, কোড লিখলো, কোড লিখার সঙ্গে সঙ্গে নিজেরা রান্না করিয়ে সেটাকে স্টেজিং সার্ভারে আপলোড করে দিল। নো, দ্যাট উইল নট ওয়ার্ক। আমরা যে কোডটা লিখছি বা ডেভেলপার যে কোডটা লিখছে, মেকশিওর করতে হবে যেন সেই কোডটা একবার হলেও সে নিজে রান করে দেখে যে কোডটা ঠিকঠাক ভাবে কাজ করছে কি করছে না। দ্যাট ইজ কল্ড স্টেটমেন্ট কভারেজ। মেকশিওর এভরি লাইন অফ দ্য কোড রানস অ্যাট লিস্ট ওয়ান্স। একবার হলেও রান যেন করে প্রত্যেকটা লাইন কোডের। 2 নম্বর হচ্ছে ব্রাঞ্চ কভারেজ। ব্রাঞ্চ কভারেজ বলতে কি বুঝি? মেক শিওর এভরি ডিসিশন লাইক ইফ এলস ইজ টেস্টেড। আমরা যখন কোড করব, আমাদের কোডের মধ্যে প্রচুর কন্ডিশন লিখতে হয়, কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাড করতে হয়, ইফ এলস, ডু হোয়াইল, ওকে। তো এরকম প্রচুর স্টেপ আমাদের, প্রচুর এরকম আমাদের কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। তো ব্রাঞ্চ কভারেজ বলছে যে যেন ইফ এলস কন্ডিশন বা এরকম যে সমস্ত কন্ডিশনগুলো আছে, সেই সমস্ত কন্ডিশন যেন প্রপারলি টেস্ট করা থাকে। যেমন বলে দিলাম যে ধরে নাও আমি একটা কোড লিখেছি যেখানে বলে দিয়েছি যে আমার বয়স যদি 18+ হয় তাহলে আই এম এলিজিবল ফর ভোট। আমি ইলেকশনের জন্য এলিজিবল যদি আমার বয়সটা 18+ হয়। আমি কোড লিখছি যে ইফ এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18, দেন আমি কোড একটা ধরো প্রিন্ট দিলাম যে প্রিন্ট আই এম এলিজিবল ফর ভোট, এলস আই এম নট এলিজিবল ফর ভোট। এরকম একটা কন্ডিশন লিখে দিলাম। তো এই কন্ডিশনটা যেন ঠিকঠাকভাবে কাজ করে, টেস্ট যেন করা হয়। আর যদি উল্টে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যে লগ ইন করছি, লগ ইন করলে ড্যাশবোর্ড যাবে, কন্ডিশনে লেখা আছে যে ইফ আমরা লগ ইন করি ড্যাশবোর্ড পেজ আসবে, যদি না করি তাহলে ধরে নাও আমার সাপোজ ধরো সাইন আপ পেজ আসবে, জাস্ট ফর এক্সাম্পল সাইন আপ পেজ আসবে। তো আমি যদি এটা উল্টিয়ে দিই তাহলে কি হবে, লগ ইন করার সঙ্গে সঙ্গে সাইন আপ পেজে চলে যাবে, আর লগ ইন না করলে ড্যাশবোর্ড পেজ আসবে। তো পুরো কনসেপ্টটাই ভুল হয়ে গেল। তো এই রকমের যখন কোনো ব্রাঞ্চ রিলেটেড কেস থাকবে লাইক ইফ এলস, সেটা যেন প্রপারলি টেস্টেড থাকে। উই হ্যাভ টু মেক শিওর দ্যাট। 3 নম্বর কন্ডিশন কভারেজ। কন্ডিশন কভারেজ যেখানে আমরা কন্ডিশন চেক করি, ইচ কন্ডিশন ইন ডিসিশন, চেক ইচ কন্ডিশন ইন ডিসিশন লাইক এ গ্রেটার দ্যান বি অ্যাজ ট্রু অ্যান্ড ফলস। যেমন ধরে নাও আমি বলে দিলাম যে সাপোজ যদি আমি ধরো আমার বয়স 10, আমার ভাই আছে, আমার ভাইয়ের বয়স 5। তো আমি যদি ভাইয়ের থেকে বড় হয় তাহলে আমি ট্রিপে যেতে পারবো, কোনো একটা ট্রিপে যেতে পারবো। সাপোজ দিস ইজ মাই কন্ডিশন যে আমি যদি ভাইয়ের থেকে বড় হয় আমি একটা ট্রিপে যেতে পারি বন্ধুদের সাথে। সেটা চেক কি করে করবো? যদি আমার এজ গ্রেটার দ্যান মাই ভাইয়ের এজ হয় তাহলে আই ক্যান গো ফর ট্রিপ, আদারওয়াইজ নট। তো দিস ইজ দ্য কন্ডিশন। তো এই কন্ডিশনগুলো কিন্তু আমাদের চেক করতে হবে প্রথমেই। পাথ কভারেজ। পাথ কভারেজ বলতে কি বুঝি? টেস্ট অল পসিবল পাথ থ্রু দ্য কোড। ওই কোডের মধ্যে যতগুলো পাথ আছে, যেমন ধরো একটা ব্লক ধরে নিচ্ছি যে 1 নম্বর লাইন থেকে 4 নম্বর লাইন পর্যন্ত একটা ব্লক, 5 থেকে 8 নম্বর পর্যন্ত একটা ব্লক। দিস ইজ ওয়ান পাথ। এই পাথগুলো যেন প্রত্যেকটা থ্রু আউট মাই কোডে যেন ঠিকঠাকভাবে কাজ করে। দেন লুপ টেস্টিং। টেস্ট লুপস লাইক ফর হোয়াইল, চেক জিরো। হোয়াইল লুপ চেক করতে হয়, ফর লুপ চেক করতে হয়, যেখানে আমরা 0 চেক করি, 1 চেক করি, মেনি রেপিটেশন আছে, মেনি রেপিটেশন। প্রত্যেকটা জিনিসকে আমরা অ্যাজ এ লুপ হিসাবে চেক করতে হয় আমাদের। এবং এটা কোডের মধ্যে কিন্তু মেকশিওর আমাদের চেক করতেই হবে। যদি কোডের মধ্যে চেক না করি কিন্তু কোডে কিন্তু প্রচুর প্রবলেম চলে আসবে। সো আমাদের মেকশিওর করতে হবে যে আমরা এই সমস্ত টেকনিকগুলো ফলো করে যেন আমরা ইউনিট টেস্টিংটা পারফর্ম করতে পারি। সো ইউনিট টেস্টিং পারফর্ম করার জন্য আমাদের মেনলি 5টা টেকনিক ফলো করা হয়, যেমন স্টেটমেন্ট কভারেজ, ব্রাঞ্চ কভারেজ, কন্ডিশন কভারেজ, পাথ কভারেজ, লুপ টেস্টিং। এই 5টাকে এগুলোকে আমরা হোয়াইট বক্স টেস্টিং টেকনিকও বলে থাকি। তো যখন আমরা ইউনিট টেস্টিং করব তখন মেকশিওর করতে হবে যেন এই টেকনিকগুলো আমরা যেন ফলো করি। এই টেকনিকের কোনো একটা টেকনিক, আমার কোড যেটা চাইছে, যেই টেকনিক কোড আমার চাইছে, যেন সেই টেকনিকটা আমরা ফলো করে আমরা ইউনিট টেস্টিংটা পারফর্ম করি। সো এটা গেল ইউনিট টেস্টিং করার মেন টেকনিক। এগুলোর 5টা টেকনিক, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আরো পরবর্তীকালে আলোচনা করবো। আমরা কোড লিখে চেক করে দেখবো, রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে দেখবো যে স্টেটমেন্ট কভারেজ কিভাবে কাজ করে, ব্রাঞ্চ কভারেজ কিভাবে কাজ করে। আমি পরবর্তীকালের ভিডিওতে আমি ইন ডিটেলস আমাদের সঙ্গে এগুলো আলোচনা করবো। বাট এখন যেহেতু আমি মেনলি আমার ফোকাস হচ্ছে ইউনিট টেস্টিং বা ইউনিট টেস্টিং জিনিসপত্র নিয়ে, সেই জন্য আমি অল্প করে তোমাদের বলে দিলাম যে ইউনিট টেস্টিং টেকনিকগুলো কি কি। নাও নেক্সট পয়েন্ট হচ্ছে আমার রিয়েল টাইম এক্সাম্পল। আমি ইউনিট টেস্টিং একটা রিয়েল টাইম যদি এক্সাম্পল দিই তোমাদের জিনিসটা ভালো করে মনে থাকবে। ধরে নাও
আমরা একটা কার তৈরি করি, আমরা একটা কার তৈরি করছি, উই আর বিল্ডিং এ কার। তো আমরা কারটাকে তৈরি করার সময়, আমরা বিল্ড করার সময় আমরা প্রত্যেকটা পার্টকে কিন্তু আলাদা আলাদা করে চেক করি। যেমন তুমি প্রথমে ইঞ্জিনটা আলাদা করে চেক করে দেখলে, তুমি ব্রেক সিস্টেমটা আলাদা করে চেক করে দেখলে, তুমি গাড়ির হেডলাইটটা আলাদা করে চেক করে দেখলে, তুমি স্টার্ট স্টপ করার ফাংশনটা আলাদা করে চেক করে দেখলে। দেন প্রপারটা যদি এগুলো এই যে আলাদা করে চেক করছি, ইন্ডিপেন্ডেন্টলি চেক করছি, এটা আমি ইউনিট টেস্টিং করছি। সো ইমাজিন ইউ আর বিল্ডিং এ কার, বিফোর অ্যাসেম্বলিং দ্য হোল কার ইউ চেক ইচ পার্ট। যেমন ইঞ্জিনটা সেপারেটলি কাজ করছে কিনা চেক করলে, ব্রেক সিস্টেম কাজ করছে কিনা চেক করলে, হেডলাইটস কাজ করছে কিনা চেক করলে, আমরা গাড়িটাকে স্টার্ট করতে পারছি বা স্টপ করতে পারছি কিনা চেক করলে, এক্সেলেটার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা চেক করলে, এই প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা করে চেক করছি। দ্যাট ইজ কল ইউনিট টেস্টিং। না, আলাদা করে চেক করার পর যখন পুরোটাকে যখন আমরা একসঙ্গে অ্যাসেম্বল করে মার্জ করে যখন টেস্ট করব, দ্যাট ইজ কল ইন্টিগ্রেশন টেস্টিং। সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। ইউনিট টেস্টিং মানে কি, ছোট ছোট একটা পুরো জিনিসকে ছোট ছোট পার্টে ভাগ করে এক একটা পার্টকে আমরা চেক করছি সেপারেটলি, ইন্ডিপেন্ডেন্টলি, যে সেটা কাজ করছে কিনা। ওকে, এছাড়া এক্সাম্পল টু কি বলতে পারি, ইমাজিন ধরে নাও তুমি একটা কেক তৈরি করছো, তুমি কি কেকটা তৈরি করার সময় কি চেক করবে? তুমি বাটারটা টেস্ট করে দেখলে যে ঠিকঠাক মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তুমি চেক করে দেখলে যে তুমি যেখানে তৈরি ওভেনটা, গ্যাস ওভেনটা ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিক আছে। এক্সেট্রা এক্সেট্রা, তুমি দেখলে কেকের মধ্যে তুমি দিচ্ছ কাজু, দিচ্ছ পরিমাণ মতো দিচ্ছ কিনা, যাই দিও না, যে সমস্ত উপাদানগুলো দাও না কেন সেগুলোকে তুমি সিঙ্গেল ভাবে টেস্ট করে দেখলে, দেন তুমি সমস্ত পার্টটাকে একসঙ্গে করলে। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। সো আমরা তৈরি করার সময় কি হচ্ছে, আমরা প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা আলাদা করে চেক করে দেখছি যে প্রত্যেকটা ঠিকঠাক ভাবে আছে কি না। তো ইউ টেস্ট ইচ পার্ট বিফোর দ্য ফাইনাল কেক ইজ রেডি। পুরো কেকটা রেডি করার আগে তুমি প্রত্যেকটা পার্টকে আলাদা করে চেক করলে, দেন তুমি কেকটা তৈরি করলে। এগুলো রিয়েল টাইম এক্সাম্পল গেল ইউনিট টেস্টিং এর। এবার আমি আসছি, এবার আমি একটু আগেই বললাম ইউনিট টেস্টিং করার জন্য আমরা কি কি ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। এই যে ইউনিট, এন ইউনিট, মোচা, তারপরে জাসমিন, পাই টেস্ট। তো মাল্টিপল ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক আছে। তো সেটা নিয়ে আমি বলেছি কি কোন ল্যাঙ্গুয়েজের জন্য কোন ফ্রেমওয়ার্কটা কাজ করে। যেমন ধরে নাও জাভা ল্যাঙ্গুয়েজ আমি ইউনিট টেস্টিং করছি, তার জন্য আমরা টেস্টএনজি ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি বা জে ইউনিট ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। এই পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, আমি চাইলে পাই টেস্ট করতে পারি, আমি চাইলে ইউনিট টেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। জাভাস্ক্রিপ্টের জন্য আমি জেস্ট ইউজ করতে পারি, আমি মোকা ইউজ করতে পারি, আমি সি শার্পের জন্য আমি এন ইউনিট ইউজ করতে পারি, এক্স ইউনিট ইউজ করতে পারি, পিএইচপির জন্য পিএইচপি ইউনিট ইউজ করতে পারি। এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক, ইউনিট টেস্টিং করার ফ্রেমওয়ার্ক। ওকে, তো আমি যখন তোমাদের জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট বা সি শার্প এইসবের উপর যখন অটোমেশন তোমাদের দেখাবো, তখন এইসব ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিটেলস আলোচনা করবো। আমি আমার আপকামিং ভিডিওতে আমি জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি শার্প সমস্ত কিছু আমি ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তখন আমরা এগুলো রিয়েল টাইম ইউজ করে দেখবো যে টেস্ট ইঞ্জিন দিয়ে কিভাবে আমরা জাভাতে অটোমেশন করছি, পাই টেস্ট দিয়ে কিভাবে আমরা পাইথনে অটোমেশন করছি, জেস্ট বা মোকা দিয়ে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট অটোমেশন করছি, সি শার্প দিয়ে কিভাবে আমরা বা এন ইউনিট দিয়ে কিভাবে আমরা সি শার্প ল্যাঙ্গুয়েজের উপর অটোমেশন করছি, ইন ডিটেলসে সেগুলো আমরা আলোচনা করবো। ওকে, তো পপুলার ইউনিট টেস্টিং টুল হলো এগুলোই, জে ইউনিট, টেস্ট এনজি, পাই টেস্ট, ইউনিট টেস্ট, জেস্ট, মোকা, এন ইউনিট, এক্স ইউনিট, পিএইচপি ইউনিট, এক্সেট্রা এক্সেট্রা। তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু টুলস বা ফ্রেমওয়ার্ক রয়েছে আমাদের ইউনিট টেস্টিং করার। ওকে, সো নাও এখন আমাদের কাছে একটা ইউনিট টেস্টিং একটা ইন ডিটেলস ধারণা এসে গেছে যে ইউনিট টেস্টিং কি, কে করে, কখন করে, কেন করে, কিভাবে করে। ওকে, তার অ্যাডভান্টেজেস কি কি আছে করলে, তার রিয়েল টাইম এক্সাম্পল কি কি আছে, আমরা কি কি টেকনিক ইউজ করে থাকি, কি কি টুল ইউজ করে থাকি, এক্সেট্রা এক্সেট্রা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ওকে, যদি তোমাদের ইউনিট টেস্টিং রিলেটেড কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।